হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর 1 বইটির 6ঠ পর্ব। এর একমাত্র ব্যাখ্যা হচ্ছে আত্মগোপন করার প্রয়োজনে কৌশল অবলম্বন করেছিল অনিল। হয়তো আক্রমণ আসতে পারে ভেবেই লুইজা এবং সিলভিওকে নিয়ে গিয়েছিল স্টেশনে। ট্রেনেও উঠেছিল, কিন্তু পরে স্টেশনে নেমে আবার ফিরে গিয়ে লুকিয়েছিল মন্ডেলো লেনের সেই ভাঙা বাড়িতে। এইভাবে শত্রুপক্ষের চোখে ফাঁকি দিয়ে ভ্যানিসেই থাকতে চেয়েছিল হয়তো অনিল। বেটে মোটা আর সরু লম্বার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যেই এই কৌশল। কিন্তু এই কৌশল দিয়ে ওদের চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি অনিলের পক্ষে। ওরা বের করে ফেলেছে। জুলি মাজিনি জানে কোথায় লুকিয়ে আছে অনিল। ওর উপর নির্যাতন করে বের করে নিয়েছে ঠিকানাটা। তারপর ধরে ফেলেছে অনিলকে। নাকি পালিয়ে গেছে আবার অনিল? ব্যান্ডেজের কথাটা মনে আসতেই পালাবার সম্ভাবনাটা 90% বাতিল করে দিল রানা। ধরে নিতে হবে ধরা পড়েছে অনিল। এখন বের করতে হবে কাদের হাতে ধরা পড়ল, কারা এরা। বাসায় পৌঁছে দেখা গেল ফিরেনি এখনও গিল্টি মিয়া। রানা আশা করছে পুলিশ নিশ্চয়ই যাবে জুলির কাজের জায়গায়। জিজ্ঞাসাবাদ করবে গিয়াকোমো পাসেল্লিকে। জানাজানি হয়ে যাবে জুলির মৃত্যুর খবর। ওর মৃত্যুতে ফ্যাক্টরি ছুটি হোক বা না হোক, সহকর্মীরা যে একবার জুলির ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের কাছে যাবে সহানুভূতি জানাতে, তাতে কোনো সন্দেহ নেই। ওদের পিছু নেওয়ার আশায় ঘুরঘুর করবে গিল্টি মিয়া আশেপাশে কোথাও। চিনে আসবে বাড়িটা। ভালোই হলো, ঘণ্টা 2-এর মধ্যে ফিরে না এলেই বাঁচা যায়। অধ্যায় 8। ক্রিং 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 ক্রিং। রিসিভারটা তুলে নিয়ে কানে ধরল রানা। আপনার প্যারিসের কল সিনর, কথা বলুন। ধন্যবাদ। হ্যালো, আলফ্রেডো হোটেল? জিজ্ঞেস করল রানা। ইয়েস মসিয়ে, রিসেপশন ডেস্ক। পরিষ্কার ইংরেজিতে উত্তর এলো। আপনাদের ওখানে কি চ্যাটার্জি বলে কেউ উঠেছেন? মিস্টার অনিল চ্যাটার্জি। একটু ধরুন, দেখে বলছি। আধ খাওয়া সিগারেটটা ফেলে দিল রানা এস্ট্রেতে। চট করে টেনে নিল একটা ছোট্ট সাদা প্যাড আর বল পেন। কয়েক সেকেন্ড পরই আবার শোনা গেল রিসেপশন ক্লার্কের কণ্ঠস্বর। হ্যালো মসিয়ে। হ্যাঁ, আমাদের এখানেই উঠেছেন মিস্টার চ্যাটার্জি। ভুস করে আটকে রাখা দম ছাড়ল রানা। লুইজার কথা বিশ্বাস করেনি ও। আশা করেছিল জবাব আসবে, না মসিয়ে, মিস্টার চ্যাটার্জি বলে কেউ উঠেননি আমাদের হোটেলে। একটু যেন হক চুকিয়ে গেল রানা। তারপর জিজ্ঞেস করল, উনি আছেন? খুব সম্ভব আছেন। ওর রুমে কানেকশন দেব? দিন। বলুন মাসুদ রানা কথা বলতে চান ওর সঙ্গে। জাস্ট এ মোমেন্ট প্লিজ। 10 সেকেন্ড চুপচাপ। তারপর ক্লিক করে রিসিভার তোলার শব্দ হলো। পরিষ্কার বাংলায় ভেসে এলো, হ্যালো, অনিল বলছি। 1.5 বছর আগে 7 দিনের পরিচয়। কথাবার্তা তেমন কিছুই হয়নি। দুজনই ব্যস্ত ছিল কাজে। গল্পের বন্ধুত্ব নয়, কাজের বন্ধুত্ব গড়ে উঠেছিল ওদের মধ্যে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। এত দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা তাই চিনতে পারল না রানা। চিনবার কথাও নয়। আমি রানা বলছি, বলল রানা। চিনতে পারছো অনিল? খানিক চুপ। তারপর উত্তর এলো, পারছি। কেমন আছো অনিল? বহুদিন পর, তাই না? কি বলো? হ্যাঁ, বেশ অনেক দিন। দিন যায় দিন আসে, কী দাম সময়ের। তা কোথায় আছো তুমি? কোথা থেকে বলছো? একটি শব্দ যেন শুনতে ভুল না হয়
সেজন্যে ঠেসে ধরে আছে রানা রিসিভারটা কানের ওপর। কিন্তু উত্তরটা কেন যেন পছন্দ হলো না ওর। কেমন যেন ছাড়া ছাড়া, কাটা কাটা কথা। সজীব প্রাণবন্ত নয়, কেমন মরা মরা, অস্বাভাবিক। ভ্যানিস থেকে, বলল রানা। তোমার মায়ের একটা চিঠি আছে আমার কাছে, তোমাকে লিখা। উনি ভয়ানক উদ্বিগ্ন হয়ে রয়েছেন তোমার জন্যে। উদ্বিগ্ন? কেন? কেন উদ্বিগ্ন সে কথা আমাকে জিজ্ঞেস করছো তুমি? রেগে গেল রানা। যার জন্যে এত কিছু, তার নিশ্চিন্ত কণ্ঠ বিরক্ত করে তুলেছে ওকে। সপ্তাহে 2টো করে চিঠি লেখার কথা তোমার, সেই জায়গায় গত 1.5 মাসে একটা চিঠি নেই। উদ্বিগ্ন হবে না মানুষ? এতই ব্যস্ত তুমি যে মাকে 2টো লাইন লেখার সময় হয় না? কোনো জবাব নেই। 10 সেকেন্ড পেরিয়ে গেল। প্যারিসের রাজপথে ব্যস্ত গাড়ি ঘোড়ার অস্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছে রানা। মনে হলো দ্রুত শ্বাস নেওয়ার শব্দ শুনতে পেল সে আবছাভাবে। হ্যালো, লাইনে আছো তুমি, অনিল? হ্যাঁ, ভাবলেশহীন কণ্ঠস্বর। কি যেন বলছিলে? 1.5 মাস কোনো চিঠি না পেয়ে তোমার মা খুবই দুশ্চিন্তায় আছেন। গলাটা একটু চড়িয়ে দিল রানা। 1.5 মাস? না, এতদিন হবে কি করে? লিখেছিলাম তো। আমার মনে হচ্ছে চিঠি লিখেছি আমি। পৌঁছে যেটা দিয়েছিলে সেটা ছাড়া আর একটি চিঠিও পাননি উনি তোমার। লিখুনি বলেই পাননি। কী নিয়ে এত ব্যস্ত তুমি, অনিল? 1.5 মাস। কথাটা শেষ না করেই থেমে গেল কণ্ঠস্বর। আবার চুপ। প্যারিসের রাজপথে চলমান একটা ফোক্সওয়াগেন গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। বিরক্ত হয়ে আবার কথা বলতে যাচ্ছিল রানা। এমনি সময় একটা আবছা শব্দ শুনে শিরশির করে উঠল ওর বুকের ভিতরটা। মনে হলো ফোপাচ্ছে। একটা পুরুষ কণ্ঠ। কাঁদছে অনিল। অনিল! প্রায় চেঁচিয়ে উঠল রানা। কি হয়েছে তোমার? তুমি অসুস্থ? খানিকক্ষণ চুপচাপ। তারপর ভাঙ্গা গলায় উত্তর এলো। জানি না। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রানা। এখানে কেন আছি আমি জানি না। কি করছি আমি জানি না। দোহাই লাগে তোমার, রানা, বাঁচাও, বাঁচাও আমাকে। দাঁড়াও অনিল, শোনো, আমি আসছি। যেখানে আছো সেখানেই থাকো তুমি। ঘাবড়িও না, কোনো চিন্তা নেই। আলিটালিয়ার ফ্লাইট না থাকলে প্লেন চার্টার করব আমি লিডো এয়ারপোর্ট থেকে। 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমি তোমার কাছে। যেখানে আছো সেখানেই থাকো, অন্য কোথাও যেও না। আর যাই ঘটে থাকুক না কেন, সহজভাবে গ্রহণ করো সেটাকে। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভেবো না, বুঝেছ? জলদি জলদি এসো রানা। আমি বোধহয় বাঁচব না রানা। কোকিয়ে উঠল অনিল। চট করে ভুরু জোড়া কুঁচকে গেল রানার। ওভার অ্যাক্টিং? রানার সতর্ক কান এড়ালো না সেটা। এক্ষুনি আসছি আমি, বলল রানা। জানালা দিয়ে দেখতে পেল দ্রুত পায়ে এগিয়ে আসছে লুইজা পিয়েত্রো এই বাসার দিকে। অদ্ভুত সুন্দর ছন্দ মেয়েটার চলায়। নিষ্ঠুর এক টুকরো হাসি ফুটে উঠল রানার ঠোঁটে। কিচ্ছু ভেবো না তুমি, সব ঠিক হয়ে যাবে। আসছি আমি, কেমন? রাখলাম। মাউথপিসটা বাঁ হাতের তালু দিয়ে চেপে ধরে ডান হাতের নখ দিয়ে জোরে খড়খড় করে আওয়াজ করল রানা রিসিভারের গায়ে। যেন বন্ধুর বিপদে ব্যস্ত হয়ে নামিয়ে রাখল সে রিসিভার একটা কিছু ব্যবস্থা করার জন্যে। এয়ারপিস কানে চেপে ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রানা। কাজ হলো কৌশলে। আবছা হাসির শব্দ শুনতে পেল রানা। একটা পুলকিত কণ্ঠস্বর ফরাসি ভাষায় বলল, শুধু টোপ না, বড়শি, ফাতনা, এমনকি ছিপ পর্যন্ত গিলে ফেলেছে বেটা। আরেকটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, শাট আপ, ইউ ব্লাডি সোয়াইন, রিসিভার নামাও। ক্লিক করে কেটে গেল লাইন। রিসিভার নামিয়ে রেখে কপালের ঘাম মুছল রানা।
আরাম করে সোফায় হেলান দিয়ে সিগারেট ধরালো। আসতে পারি? উঠে দাঁড়ালো রানা। হাত বাড়িয়ে সামনে ঝুঁকে ক্যাতাদুরুস্ত আহ্বান জানালো, এসো লা সিনোরিনা। হাসলো ওর মেয়ে ভোলানো হাসি। তোমারই অপেক্ষায় আছি। অবাক চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখল রানা লুইসাকে। এইটুকু সময়ের মধ্যে কাপড় বদলে ফেলেছ? অপূর্ব লাগছে কিন্তু। এগিয়ে এসে চুম্বন করল রানা ওর ঠোঁটে। তারপর হাত ধরে নিয়ে এসে বসালো একটা সোফায়। নিজে বসলো পাশে। তোমার জন্যে খবর আছে। কি খবর? অবাক আয়ত চোখ মেলে ধরল লুইজা রানার চোখে। আলফ্রেডো হোটেলে ফোন করেছিলাম এই একটু আগে। কথা হয়েছে অনিলের সঙ্গে। তাই নাকি? হ্যাঁ, ভয়ানক অসুস্থ মনে হলো ওকে। আজই দেখা করার জন্যে বায়না ধরেছে। যাচ্ছ তুমি? ভাবছি যাওয়া উচিত। তোমার কাছে যা শুনলাম আর ওর সঙ্গে কথা বলে যা বুঝলাম, মনে হচ্ছে যাওয়া উচিত আমার। আমার মনে হয় নার্ভাস ব্রেকডাউন হয়েছে ওর। শেষের দিকে রীতিমতো ফোপাতে শুরু করেছিল। আহা বেচারা। লুইজার কণ্ঠে সহানুভূতি ঝরে পড়ল। অভিনয়টা এতই আন্তরিক যে খুঁত ধরবার উপায় নেই। বহু কষ্টে হাসি চাপল রানা। তুমি যাবে নাকি আমার সঙ্গে? লুইজার একটা হাত তুলে নিল রানা নিজের হাতে। নারীর সহানুভূতি অনেক উপকারে আসত ওর এই বিপদের সময়। যাবে? কিন্তু আজ আর কাল যে সিলভিওর দুটো বিজনেস পার্টি আছে, আমি না থাকলেই যে নয়। তাহলে অবশ্য জোর নেই, কিন্তু যেতে ইচ্ছে করছে না। ভেবেছিলাম ছুটির কটা দিনকে জীবনের স্মরণীয় দিন করে রাখব তোমার সাথে আনন্দে কাটিয়ে। বাধা পড়ে যাচ্ছে। যাব কি না ঠিক বুঝতে পারছি না। তোমাকে ছেড়ে যাবার কথা ভাবতেও ইচ্ছা করছে না। স্বার্থপর হয়ে উঠতে ইচ্ছে করছে। কি করি বলো তো? আমার মনে হয় তোমার যাওয়াই উচিত। বেচারা এই বিদেশে একা কষ্ট করছে, দেখার কেউ নেই। একটু সহানুভূতি দেখাবারও কেউ নেই। এখন না যাওয়াটা অমানুষের কাজ হয়ে যাবে। মনে মনে রানা বলল, ওরে ছুরি, এ দেখছি সোফিয়া লোরেনকেও হার মানাবে। মুখে বলল, ঠিক আছে, তুমি যদি বলো যাব আমি। কিন্তু চিরকাল দুঃখ থেকে যাবে আমার মনে। কোনো দিন ভুলতে পারবো না ওকে সাহায্য করতে গিয়ে তোমাকে হারিয়েছিলাম আমি। আমাকে হারাতে হবে কেন? একটু যেন অবাক হলো লুইজা। বারে, হবে না? প্যারিস থেকে আর ভ্যানিসে ফিরে আসতে পারবো মনে করছো? অবস্থা ভালো দেখলে অবশ্য আমার এক সঙ্গীর সাথে ওকে কলকাতায় পাঠিয়ে দিয়ে ফিরে আসবো আমি ভ্যানিসে। কিন্তু ওর অবস্থা যদি যা ভাবছি তাই হয়, তাহলে ওকে নিয়ে সোজা কলকাতায় পৌঁছে দিয়ে তারপর নিস্তার পাবো। তার মানে খুব সম্ভব আজই তোমার সাথে আমার শেষ দেখা। কণ্ঠস্বরটা করুণ করে আনলো রানা শেষের দিকে। কাছে সরে এসে রানার কাঁধে মাথা রাখল লুইজা। এক হাতে রানার চুলে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, এসো, আজকের দিনটাকেই ইতিহাস করে রাখা যাক। এই হঠাৎ দেখা, হঠাৎ ভালো লাগা আর হঠাৎ বিচ্ছেদকেই আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা করে রাখি। বানানো কথা, কিন্তু শুনতে মন্দ লাগলো না রানার। দুনিয়াটা বড় বিচিত্র। কত মিথ্যা, কত প্রবঞ্চনা, কত ভুল আর কত মায়া রঙিন করে রাখে জীবনটাকে। কোনোটাই মূল্যহীন নয়। আরেকটু সরে এলো রানা। আরেকটু কাছে টেনে নিল ওকে। আদরে আদরে বুঝে এলো লুইজার চোখ। রানার কানের লতিতে আস্তে একটা কামড় দিল লুইজা। কখন যাচ্ছ? লিডো থেকে একটা এয়ার ট্যাক্সি চার্টার করব। রওনা হব ঠিক 2টোর সময়। এই খবরটুকুর জন্যেই মেয়েটার এখানে আগমন রানা জানে। ওকে ভ্যানিস থেকে সরিয়ে দিতে চাইছে এরা।
রানা যে সত্যি আজ প্যারিস রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই খবরটা শুনে একটা স্বস্তির ভাব ফুটে উঠল লুইজার চোখে মুখে। নিশ্চিন্ত হয়ে এবার দিনটা স্মরণীয় করে তোলার চেষ্টায় মন দিল। বিচ্ছেদের কথা ভেবে উথলে উঠল ওর প্রেম। একসময় উঠে গিয়ে দ্রুত হাতে সবকটা জানালার কার্টেন টেনে দিল ওরা। আবছা আধার হয়ে গেল ঘরটা। পায়ে পায়ে চলে এলো খাটের কাছে, ভুলে গেল স্থান, কাল, পাত্র। কখন যে নিঃশব্দ পায়ে ঘরে ঢুকেছিল গিল্টি মিয়া, আধ হাত জিভ কেটে নাউজুবিল্লা বলে ছুটে পালিয়ে গেছে, টেরও পেল না কেউ। ঠিক 1টার সময় বাইরে থেকে লাঞ্চ খেয়ে আবার ফিরে এলো ওরা আধার ঘরে। তোমাকে কোনো দিন ভুলতে পারবো না আমি, রানা। আমিও না। মিথ্যে কথা বললে। কতজন এসেছে তোমার জীবনে, আরও কত আসবে। আমি হারিয়ে যাব তাদের ভিড়ে। তোমার জীবনে যারা আসবে আমি হারাবো তাদের ভিড়ে। না। কনুয়ে ভর দিয়ে উঠে রানার ঠোঁটে আলতো করে চুমু খেল লুইজা। এই প্রথম জানলাম সত্যিকার প্রেম কাকে বলে। বিশ্বাস করো, জানতাম না আমি। আরও কয়েকজন পুরুষ এসেছে আমার জীবনে, আজ বুঝতে পারছি তারা সবাই স্বার্থপর। তোমাকে হারাতে হবে ভাবতে সত্যিই খারাপ লাগছে এখন। জবাব দিল না রানা। কথাটা বিশ্বাস করবে কি অবিশ্বাস করবে তা নিয়ে ভাবল না একটিবারও। এই মেয়ে শত্রুপক্ষের মেয়ে। জুলি মাজিনির নির্মম হত্যার পিছনে হাত আছে এরও। জেনে হোক না জেনে হোক, একটি জীবনের নিষ্ঠুর পরিসমাপ্তির জন্যে দায়ী এই মেয়ে লুইজাও। রানার প্রশস্ত বুকে মাথা রাখল লুইজা। না যদি পাও, যদি গিয়ে দেখো আলফ্রেডো হোটেল ছেড়ে অন্য কোথাও চলে গেছে অনিল, তাহলে তাহলে আবার ফিরে আসবে আমার কাছে? আসতে পারলে সুখী হতাম লুইজা, কিন্তু সেটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে খুঁজে বের করতে হবে আমার ওকে, যেমন করে পারি। কিন্তু সে প্রশ্ন আসছে কেন? ওই হোটেলেই থাকতে বলেছি ওকে, ওখানেই পেয়ে যাব। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল লুইজা। আমার সব কথাই তো শুনেছ, এবার তোমার কথা কিছু বলো। ঠিক কী ধরনের বিজনেস করো তুমি? প্রত্যেক বছরই বিদেশে আসতে হয়? ইনডেন্টিং ব্যবসার বানানো গল্প শোনালো রানা সবিস্তারে। বলল, আগামীবার যখন ইউরোপে আসবে তখন যেমনভাবেই হোক খুঁজে বের করবে লুইজাকে। আবার মিলবে দুজন, আবার ভালোবাসবে। ঘড়ি দেখল রানা। এতক্ষণ কি করছে গিল্টি মিয়া? এই মেয়ের কাছ থেকে যতটা জানার জেনে নিয়েছে সে। এখন দূর হলেই বাঁচে। কিন্তু সাপের সম্মোহনে আটকে পড়া ব্যাঙের মতো নড়তে পারছে না মেয়েটা। শোয়া একটা বাজতেই উঠে বসল রানা বিছানায়। সময় নেই হাতে। প্যাক করে তৈরি হয়ে নিতে হবে আমাকে 2টোর মধ্যে। চলে যেতে বলছ? করুণ দৃষ্টিতে চাইল লুইজা রানার চোখে। না সিনোরিনা, আমাকে চলে যেতে হচ্ছে। আর 15টা মিনিট দেবে আমাকে? কাঙ্গালের মতো মাথা নাড়ল লুইজা। প্লিজ রানা। রানা হাসতেই কৃতার্থ হয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল লুইজা রানার বুকে। চুমুই চুমুই ভরে দিল সারা গা। জীবনে কারোর জন্যে কাঙ্গালিপনা করিনি আমি রানা, বিশ্বাস করো। চলে যাবে মনে করলেই নিজেকে নিঃস্ব, সর্বশান্ত মনে হচ্ছে। ওহ, কী করে বোঝাবো তোমাকে আমার মনের অবস্থাটা। মিনিট 10 চুপচাপ, তারপর ঝড়ের বেগে নিঃশ্বাস, তারপর ফুপিয়ে কেঁদে উঠল লুইজা। 2 হাতে চোখ ঢেকে কাঁদল ঝরঝরিয়ে। অবাক চোখে দেখল রানা মেয়েটাকে। 2 মিনিটেই সামলে নিয়ে উঠে বসল লুইজা খাটের ধারে। ব্যস্ত হাতে জামা ঠিকঠাক করল। হাত দিয়ে চোখ মুছল বার কয়েক। তারপর সোজা হয়ে দাঁড়ালো রানার সামনে। রানার একটা হাত তুলে নিয়ে নিজের গালের উপর চেপে ধরল। ভায়া খন্ডিওস, মাই ডার্লিং, ভায়া খন্ডিওস।
দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল লুইজা। রানার হাত ছেড়ে দিয়ে হ্যান্ডব্যাগটা তুলে নিল সাইড টেবিলের উপর থেকে। দরজা পর্যন্ত গিয়ে ঘাড় ফিরিয়ে চাইল রানার দিকে। রানা দেখল কোরবানির ছাগল জবাইয়ের আগের রাতে যেমন কাঁদে তেমনি নিঃশব্দে কাঁদছে লুইজা পিয়েত্রো। দরদর করে জল ঝরছে চোখ থেকে। পরিষ্কার বোঝা যাচ্ছে অব্যক্ত ব্যথায় গঙ্গাচ্ছে ওর ভিতরটা। চলে গেল লুইজা পিয়েত্রো। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল রানা। এ কী করল সে? খেলা খেলা মজা করতে গিয়ে একই কাণ্ড বাঁধিয়ে বসল। খেলাতে গিয়ে নিজের জালে আটকে গেছে লুইজা পিয়েত্রো। অন্য কোনো পরিস্থিতি হলে প্রাণ ভরে হাসত রানা, কিন্তু কেন যেন হাসি তো এলোই না। কেমন একটা টনটনে ব্যথা অনুভব করল সে বুকের ভেতর। একেই বুঝি মোহ বলে? রানা জানে প্রেম নয়, মোহে পড়েছে মেয়েটা, কিন্তু এরও দাম আছে। জীবনের চলার পথে এটাও তুচ্ছ করবার ব্যাপার নয়, কোনো কিছুই ফেলনা নয়। এসব মানুষেরই মনের অভিব্যক্তি। এখন এটাই সত্য। হ্যাঁ, এই কান্নায় কোনো ভেজাল নেই, অন্তর থেকেই আসছে এটা। মাথা ঝাড়া দিল রানা। কেটে যাবে, কেটে যাওয়ার জন্যে আসে মোহ। কিন্তু যদি কোনো দিন প্রয়োজন হয়, এই মেয়েটার বুকে ছুরি ঢোকাতে পারবে ও? লুইজা পারবে ওর কপাল লক্ষ্য করে পিস্তল ছুঁড়তে? মানুষের সব কিছুতেই কি আশ্চর্য জটিলতা। প্ল্যান প্রোগ্রাম করে রানাকে বাদর নাচ নাচাতে এসেছিল মেয়েটা। দলের নেতা সিদ্ধান্ত নিয়েছে রানাকে ভ্যানিস থেকে তাড়াতে হবে। এখানে রানার উপস্থিতি বাঞ্ছনীয় নয়, তাই একে পাঠানো হয়েছে রানাকে ভুল পথে পরিচালনা করবার জন্যে। কর্তব্য সম্পাদন করেছে মেয়েটা, করতে গিয়ে আটকে গেছে মোহজালে। এর কোনো ওষুধ নেই। জীবনের এক বিচিত্র খেলা। এই খেলার আদি অন্ত বুঝতে পারে না রানা। খোলা দরজায় এসে দাঁড়ালো গিল্টি মিয়া। কোথাও চললেন নাকি আবার? হ্যাঁ, এসো। খোঁজ খবর বের করতে পারলে? নিশ্চয়। আমি হাত দিয়েছি, কিন্তু হইনি। কোন কাজটা আছে বলুন? একেবারে নারী নক্ষত্র, সব বৃত্তান্ত নিয়ে এসেছি। বাপের সাথে থাকতো মেয়েটা, ল্যাংড়া বুড়ো। ছোট এক ভাই আছে। থাকে কোথায়? ফন্ডামেন্ট নোভে উটিভিয়ানি রেস্তোরাঁর কাছেই। ওদের একটা ছোট্ট বাসা আছে, 10 নম্বর বাড়ি। বাপটা জানে যে মেয়ে মারা গেছে? জানে। মাছির মতো ভ্যান ভ্যান করছে পুলিশ ওর চারপাশে। একেবারে পাথর হয়ে গেছে বুড়ো। মেয়ের আয়ে চলতো সংসার। এখন আর উপার্জনের কেউ রইল না। ওটিভিয়ানি রেস্তোরাঁটা ঠিক কোথায়? রিউ ডি প্যানাডার কাছে। চলুন না, যখন বলবেন নিয়ে গিয়ে হাজির করব। না, আমার একাই যেতে হবে। তুমি আজ প্যারিস চলে যাচ্ছ। গিল্টি মিয়ার চোখ বড় হয়ে যেতে দেখে হাসল রানা। আমিও যাচ্ছি, পড়ুয়া পর্যন্ত। বসো, বলছি সব। রানাকে জিনিসপত্র গোছগাছ করে সুটকেসে তুলতে দেখে এগিয়ে এলো গিল্টি মিয়া। আমাকে দিন স্যার, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি বসো ওই সোফায়, যা বলি মন দিয়ে শোনো। বসল না কিছুতেই গিল্টি মিয়া। বলল, ধরে নিন বসেই আছি, বলুন, শুনছি মন দিয়ে। আজকের ঘটনা আগাগোড়া সবটা বলল রানা। চুপচাপ শুনে গেল গিল্টি মিয়া, একটি কথাও বলল না। রানার বক্তব্য শেষ হতে প্রথমে নাক চুলকালো, তারপর কান চুলকালো, তারপর মাথার পিছনটা। এই যদি অবস্থা হয়, তাহলে আর বেহুদা যাচ্ছি কেন? বলছি, আগে কি করতে হবে শুনে নাও। তুমি আলফ্রেডো হোটেলে গিয়ে খোঁজ করবে অনিলের। আমার যতদূর বিশ্বাস, কাউকে পাবে না ওখানে। কিন্তু যদি পাও, পকেট থেকে অনিলের ছবি বের করে দিল রানা। এই ছবির সঙ্গে মিলিয়ে দেখে নেবে।
ছবিটা মিলে গেলে ওকে বলবে, জরুরি তার পেয়ে আমি লন্ডনে চলে গিয়েছি। প্যারিসের চাথাম হোটেলে একটা সুইট ভাড়া করে থাকতে বলেছি তোমাদের দুজনকে। আমি আসছি আগামীকাল সন্ধ্যায়। যদি চেহারা না মেলে তাহলে ওদের বুঝতে দেবে না যে তুমি কিছু টের পেয়েছ। বলবে, জরুরি তার পেয়ে আমাকে লন্ডন চলে যেতে হয়েছে। দিন 7 পরে দেখা করব ওর সঙ্গে। তোমাকে পাঠিয়েছি। ততদিন ওকে ওই হোটেলেই থাকবার অনুরোধ জানাবার জন্যে। আর যদি কাউকে না পাই তাহলে ছবিটা রিসেপশন ক্লার্ককে দেখাবে। অনিলকে চিনতে পারে কিনা দেখবে। আমার মনে হয় পারবে না। সঠিক খবরটা জানা দরকার আমার। আর ইতিমধ্যে এরা মনে করবে যে আপনি এই শহর ছেড়ে চলে গেছেন, অথচ নুকিয়ে নুকিয়ে এদের কাজকর্ম দেখবেন। এই তো? ঠিক বলেছ। ওদের কাজকর্মও দেখব, নিজের কাজকর্মও করব। লিডো থেকে এয়ার ট্যাক্সি ভাড়া করব আমরা। ওখানে এদের লোক নজর রাখতে পারে। কাজেই আমিও উঠব তোমার সঙ্গে প্লেনে। পড়ুয়ায় নেমে ফিরে আসব আমি এখানে ছদ্মবেশে। সারাগাত হোটেলে উঠব। ওখানে আমার সঙ্গে যোগাযোগ করবে তুমি। আর এই বাড়িটা 7 দিনের ভাড়া দেয়া আছে। আমরা ফিরে তো আসছি, তাছাড়া মালপত্রও সব নিচ্ছি না। ক্ষতি কি? থাকুক, এটা 5 দিন খালি পড়ে থাকুক। আর একটা কথা, টাকা আসছে কোত্থেকে? আপনার কাছে যা আছে সে তো পেলেন ভাড়া করতেই। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না গিল্টি মিয়া। সারাগাত ক্যাসিনোতে জুয়ো খেলবো দরকার হলে। যে কোনো ধরনের জুয়া খেলায় রানার আশ্চর্য ভাগ্যের কথা জানা আছে গিল্টি মিয়ার। তাই বিনা দ্বিধায় মেনে নিল রানার বক্তব্য। টাকার চিন্তা দূর হলো। এবার তোমার মালপত্র গুছিয়ে নাও, আমি ফোন করি এয়ারপোর্টে। অধ্যায় 9। জেটিতে ভিড়ছে ভ্যাপোরেটো, সান জাকারিয়া জেটি। রেলিং ধরে দাঁড়িয়ে আছে লম্বা একহারা চেহারার এক ইজিপশিয়ান ট্যুরিস্ট। গাঢ় নীল রঙের আধ পুরানো স্যুট, মাথায় কালো ডেনহাম হ্যাট, গাল ভর্তি সুন্দর করে ছাটা দাড়ি, পিঠে বাঁধা একটা ক্যানভাসের র্যাকস্যাক। অবাক চোখে দেখছে সে ভ্যানিস নগরীর অপরূপ সান্ধ্য সৌন্দর্য। জনাছয়েক আমেরিকান ট্যুরিস্টের পেছন পেছন নেমে এলো রানা। এই বেশে ওর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও চিনতে পারবে না ওকে। এখন ও পদব্রজে পৃথিবী পর্যটনরত এক ইজিপশিয়ান যুবক। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।